বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপব চেয়ারম্যান, তিনি একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপাচার্যের দায়িত্ব পালন করেছেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। শেখ হাসিনার পতনের প্রায় 11 মাস গেল, জুলাই মাস চলছে এবং জুলাই সনদ ঘোষিত হবে, জাতীয় সনদ ঘোষিত হবার কথা ইতিমধ্যেই কথা উঠতে শুরু করেছে। ওই আন্দোলন কেমন ছিল, কারা করলো, কী করলো, কে সাফল্যের দাবিদার, কে কৃতিত্বের দাবিদার, ব্যর্থতার তো ছিল না, সেই কারণে ব্যর্থতার দায়ভার কারোর উপরে চাপানো যাচ্ছে না। কিন্তু আন্দোলনের সাফল্য গত 11 মাসে প্রায় ব্যর্থতায় পর্যবসিত হতে চলেছে। অনেকে মনে করছেন, অনেকে এটাকে সফল হিসেবে দেখছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা পাল্টা অভিযোগ দেখছি এবং নির্বাচনকে ঘিরেও এক ধরনের আনন্দ উচ্ছ্বাস কারো কারোর মধ্যে লক্ষ্য করছি, কারো কারোর মধ্যে অনিশ্চয়তা দেখতে পাচ্ছি যে তারা মনে করছেন যে নির্বাচনটা যথাসময়ে অনুষ্ঠিত হবে না। এবং সর্বশেষ এনসিপির প্রধান নাহিদ ইসলাম তিনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না। এর আগে আমরা শুনেছি শেখ হাসিনার বিচার না হলে নির্বাচন হবে না, স্থানীয় সরকার আগে, জাতীয় সংসদ নির্বাচন পরে, সংস্কার আগে, নির্বাচন পরে, এখন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন। আমরা জানি না যদিও জুলাই সনদের শেষ পর্যন্ত কী থাকবে। বেশ, কামরুজ্জামান রতন। ধন্যবাদ দিল্লুর ভাই এবং আমার সহালোচক বিজ্ঞ কলিমুল্লাহ ভাই। একটা সফলতা দীর্ঘ সংগ্রামের পর আমি আমার মতো করে এই বিগত সংগ্রামের ইতিহাসটা 15 বৎসর বা 16 বৎসরের ইতিহাস। সেখানে আমাদের অনেক প্রচেষ্টা ছিল, অনেক দলের প্রচেষ্টা ছিল। এখানে অনিয়ম ছিল, বেবিচার ছিল এবং সমস্ত একটা রাষ্ট্র যেভাবে চলা উচিত সাংবিধানিকভাবে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কোনোভাবেই দেশটা চলছিল এক ব্যক্তির ইচ্ছা শক্তির উপর। পুরো বাংলাদেশের প্রশাসন, নির্বাচন, বিচার বিভাগ যেভাবে রাষ্ট্রটা চলার কথা ছিল ওইভাবে রাষ্ট্রটা কোনো আঙ্গিকেই এটা চলেনি। এটা হলো বাস্তবতা। এটার জন্য আমরা সবাই একটা কাফেলার মধ্যে ছিলাম এবং কাফেলার উদ্দেশ্য ছিল এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো। তো সেইখানে আমরা কিন্তু 17 বৎসর ধারাবাহিকভাবেই কিন্তু আমরা বিভিন্ন চড়াই উচ্চাই পেরিয়ে আমরা কিন্তু সংগ্রামের একটা অভিষ্ট লক্ষ্যে আমাদের পৌঁছাবার জন্য কিন্তু আমাদের সমস্ত চেষ্টাগুলোকে আমরা আন্দোলনরত সমস্ত দল মিলেই কিন্তু এটা আমরা করেছি। কখনো দেখেছি আমাদের দলকে তকমা দিয়েছে আমরা জঙ্গিবাদের উত্থানে আমাদের দল এঙ্গেজ, সেখানে জামাত ইসলামকেও একই টেক লাগিয়ে দিয়েছে। যেইভাবে এই সরকারকে পতন ঘটানো যায় তারা কিন্তু প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে যে প্রশাসনের কোনো জায়গায় যেন এই বিএনপি এবং জামাত এবং বিরোধী শক্তিকে কেউই যেন কোনোভাবে ফেভার করতে না পারে, বা সেখানে কোনো ধরনের আইনের কোনো ব্যত্যয় না, আইন ছিলই না, আইনকে অপপ্রয়োগ করে সেটা আইনাগর, গুম, খুন, মিথ্যা মামলা দিয়ে একটা আন্দোলনকারী শক্তিকে যেভাবে দমানো দরকার ছিল সেইভাবেই এই সরকার করেছে এবং তারা সফল হয়েছে। সেইখানে আমরা কিন্তু কখনই গিভ আপ করিনি এবং আমরা কখনই বলিনি যে আমরা আমাদের দাবির থেকে আমরা সরে এসেছি। এখন সর্বশেষ যে পরিণতিটা এই যে এই জুলাইটা একটা কোটা এখানে সম্পৃক্ত হয়েছিল। এই কোটা যারা আন্দোলন করেছে, আমরা দেখেন আমরা আন্দোলনের একটা সূচনা আমরা করেছি, আমরা আন্দোলনের মাঠেই ছিলাম। এই তরুণরা যারা বয়সে তরুণ তারা এসে এখানে সাহস তারা অবশ্যই জুগিয়েছে, সাহস নিয়ে বুকটা পেতে দিয়েছে, যেটা আমার স্বীকার করতে দ্বিধা নেই। আমরা অনেকভাবে কিন্তু আমরা 600 লোক আমরা গুম হয়েছি। আপনি যদি মনে করেন 36 দিনের আন্দোলনে এটা সফল হয়েছে এটা মনে করি, তাহলে আমার 15.5 বৎসর যারা আন্দোলন সংগ্রাম করে জীবন দিল, ওইখানে তো আমরা জীবন দিয়েছি, ওগুলো কিন্তু জীবনই, ওই রক্তের কিন্তু দাম আমাদের দিতে হবে, জেলের দাম দিতে হবে। তারেক রহমানের বিদেশ চলে গেছে, ম্যাডামকে সারা জীবনের জন্য রাজনীতি থেকে দূরে সবার জন্য পঙ্গু করে দিয়েছে এবং অন্যান্য অনেককে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিয়েছে। কাউকে বিচারের মাধ্যমে, কেউটা অবিচারের সংস্কৃতির মাধ্যমে কিন্তু তাদের কিন্তু রাজনীতির অঙ্গন থেকে কিন্তু নাই করে দিয়েছে। এখন আসছেন যে সফলতাটা আসছে, যারা অগ্রপথিক ছিল তাদেরকে আমরা সেলুট জানাই। কিন্তু তার মানে কি এইটাই যে 36 দিনের সমস্ত কিছু আমরা
অর্জন করে ফেললাম 36 দিনেই। একটা আমি বললাম তো, একটা তাওয়াকে আমরা একটা রুটি গরম করে আমরা ভেজে খাওয়ার জন্য আমরা তাওয়াকে গরম রেখেছি, ওরা এসে সেটাকে পরিপূর্ণতা দান করেছে। কিন্তু এখন তারাই যদি এখন সব বলে আমরাই সমস্ত কিছু, এখানে অপরাপর যে 15 বছর যে সংগ্রামরত দলগুলো যেটা ছিল, সবচেয়ে বড় কথা হলো এই আন্দোলনের সফলতাটাকে একক কর্তৃত্ব যে কেউ নেবে, সেটা বিএনপি, জামাত বা এনসিপি, কাউকে কিন্তু জনগণ দেবে না। সত্যিকার অর্থ জনগণ এটার অংশীজন। জনগণকে যদি আমরা এটা দিতে শিখি এবং পরবর্তীতে জনগণের এক্সপেকটেশন কি, সংস্কার এবং ভালো নির্বাচন হওয়ার জন্য, আরেকটা ফেসিস্ট জন্ম না নেওয়ার জন্য যা যা সংস্কার দরকার জনগণ কিন্তু সেটা চায়। এবং এটা চাই বলেই বিএনপি 31 দফা দিয়েছে, যার মধ্যে অধিক সংস্কারের সমস্ত যে উপকরণগুলি এগুলো কিন্তু আমাদের 31 দফার মধ্যে কিন্তু এগুলো কিন্তু সংবিধিবদ্ধ আছে। সুতরাং এখন আমি এই ক্ষেত্রে আমি বলি, দেখেন আমার কাছে বর্ণনাটা এভাবেই হবে। এই 5ই অগাস্টে যারা জীবন দিল তারা কিন্তু আন্দোলনরত, আজকে দেখেন যারা ছিল ওখানে, এই পর্ষদের আসিম নজরুলকে, এই আইন উপদেষ্টাকে, ওনাকে আমি দেখেছি, শুভ্র ওনাকে আমি বিভিন্নভাবে রাজপথে দেখেছি, শহীদুল ইসলামকে দেখেছি। বাট যারা এসেছেন তাদের সবাই কিন্তু, আমরা শহীদুল আলম যিনি চিত্র শিল্পী, সবারই কিন্তু এখানে কিন্তু একটা পার্টিসিপেন্ট, একটা আমাদের অংশগ্রহণ কিন্তু আছে। কিন্তু এখন যেভাবে আমি সব এবং আমার দলই সব এই মনোবৃত্তি যারা পোষণ করে, তাদেরকে আমি মনে করি জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না। এবং যে এই মানে এই কথার মধ্যে যারা বেশি ভাগিদার হতে চাবে আর কি, আপনার মানে আমাদের নিজ থেকেই, তাদেরকে জনগণ ভালোভাবে এটা নেবে না, এই বিশ্বাসটুকু আমাদের এবং আমার দল এবং আমি করি। এবং এই জন্যই তারেক রহমান বলেছে আগামী দিনে ঐক্যবদ্ধ হবে সরকার। ঐক্যমত সরকারের মাধ্যমে কিন্তু আমার সমস্ত আজকে যেটা সফলতা, এই সফলতার সবাইকে কিন্তু আমরা কগনিজেন্সে নিয়ে এবং আমরা সবাইকে অংশীজন করে কিন্তু আগামী দিনের রাষ্ট্রটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। সো প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনাকে আমি প্রশ্নটা এইভাবেই করতে চাই যে জুলাই আন্দোলনের বা 36 দিনের আন্দোলনের বা আরও বিশেষভাবে বললে আপনার এক সময়কার ছাত্র, আপনার বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের মৃত্যুর মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষের মধ্যে যে সাহস বেড়েছে, কারণ একটা ভয়ের আবহের মধ্যে, ভয়ের সংস্কৃতির মধ্যে বাংলাদেশ ছিল, অনেকে মনে করেন এখনও আছে, সেই প্রসঙ্গে পরে হয়তো সময় পেলে আলোচনা করব। কিন্তু ধীরে ধীরে এবং এই যে একের পর এক তরুণদের জীবনদানের মধ্য দিয়ে সাধারণ শ্রমজীবী মানুষ অনেক জীবন দিয়েছে, 80টা শিশু জীবন দিয়েছে। মানুষের স্বপ্ন যদি ধরি আমরা একটা, যে শেখ হাসিনার বিদায় নিশ্চিত করতে হবে, তাহলে এটা সাকসেসফুল 100%, কোনো অসুবিধা নেই। এবং আমিও মনে করি যে শেষ পর্যন্ত লক্ষ্য আসলে একটাই ছিল। আকাঙ্ক্ষা তো দিনে দিনে, মাসে মাসে, বছরে বছরে তৈরি হয় মানুষের মধ্যে, সব পূরণ হয় সেটাকেও আশাও করতে পারেন না। কিন্তু আমরা যদি ধরি যে যে স্বপ্ন প্রত্যাশাগুলোর কথা গত 11 মাস ধরে বাংলাদেশে আলোচনা হচ্ছে, সেগুলো যদি ওই আন্দোলনের মধ্যে থেকে থাকে, তাহলে কি আজকে 11 মাস পরে এসে ওই আন্দোলনকে আর সফল বলা যাবে কি না, একটা প্রশ্ন। দ্বিতীয়ত, একথা বলা যাবে কি না যে ওই আন্দোলনের মধ্যে আসলে শেখ হাসিনার বিদায় সাফল্য যেমন আছে, আন্দোলনের ভেতরে অনেক রকমের এলিমেন্ট ছিল যেটা আসলে আজকে যে বাংলাদেশ, যেখানে এই যে নানা সংশয় প্রশ্ন যেগুলো মিস্টার কামরুজ্জামান রতন উল্লেখ করলেন তৈরি হয়েছে, এগুলো আসলে তৈরি হচ্ছে ওই কারণেই, ওই সব এলিমেন্টস ওখানে ছিল এবং খুব সুকৌশলে পুরো পরিস্থিতিটা তৈরি করবার জন্য নানা অভিযোগ আছে। আমি যদিও সেটা খুব একটা বাই করতে প্রস্তুত নই, তারপরও। ধন্যবাদ। আমি রতন ভাইয়ের যে বিশ্লেষণ, সেটা পরিপূর্ণভাবে কগনিজেন্সে নেয়ার মতোই একটা বিশ্লেষণ। কারণ হচ্ছে এই 36 দিনেই সব এইভাবে সীমায়িত করাটা বরং আন্দোলনকে একটি বিশেষ চশমা দিয়ে দেখবার মতো বিষয়। কারণ আন্দোলন তো শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না, শুরুটা কোটা আন্দোলন দিয়ে, তারপরে গ্র্যাজুয়ালি আমার প্রিয় ছাত্র আবু সাইদের যে আত্মহুতি, সেটা স্পার্ক হিসেবে কাজ করেছে এবং সবাইকে কিন্তু এক দাবিতে উচ্চকিত করেছে। তো সেটার কালমিনেশন ঘটেছে 5 তারিখে অগাস্টে, আমরা সবাই জানি। কিন্তু বিষয় যেটি, সেটি হচ্ছে এই যে দীর্ঘ 16 বছরের যে সংগ্রাম, পাখির মতো গুলি করে বিএনপির নেতাকর্মীদের হত্যা করা হয়েছে দক্ষিণ বাংলায়, সর্বত্র আমরা জানি। এবং আপনার যারাই ভিন্ন মত পোষণ করেছেন, তাদেরকেই নির্যাতনের
সম্মুখীন হতে হয়েছে। প্রচুর গুমের ঘটনা গুমের ঘটেছে। ঘটনা ঘটেছে, তারপর দেশান্তরিত হওয়ার ঘটনা ঘটেছে, যেটা মানুষ ইভেন ফেসবুকে একটা লাইক কমেন্টস দিল, জেলে নিয়ে যাওয়া হয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, আমরা খাদিজার কথা স্মরণ করতে পারি, এটা বাচ্চা সাইবার মেয়ের সিকিউরিটি অবস্থা। অ্যাক্ট, সেগুলো পরিপূর্ণভাবে কার্যকর করার আমরা কি পদ্ধতি সেটা তো জানি, নিজেরাও আমরা আত্মজৈবনিক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। মানে আদালতের আঙিনায় আপনার বারংবার এই যে হাজিরা দেওয়া, এটার মতো বিড়ম্বনা আর কিছু হতে পারে না, সেটাও আমাদের প্রত্যক্ষ করতে হয়েছে। এখন আপনার সবাইকে দৌড়ের উপর রেখে আপনার এমন একটা আবহ তৈরি করা হয়েছিল যে পুরো জনগোষ্ঠী জিম্মি, এবং সেটি আপনার লম্বা 16 বছর ধরে পরিব্যাপ্ত ছিল। এবং তারপরে যে অবস্থাটা আপনার এই যে ডাইভার্স এলিমেন্ট, সবাই কিন্তু এক পতাকা তলে এক লক্ষ্যে পরিচালিত হয়েছেন। কামিয়াব হওয়ার পরপরই কিন্তু আবার সেই বিভাজনের যে এলিমেন্টগুলো ছিল সেগুলো কিন্তু আপনার পরিস্ফুটিত হওয়ার প্রক্রিয়া আমরা দেখেছি। এবং অনেকেই তখন বলবার চেষ্টা করেছেন যে আমরা কি নির্বাচনের জন্য আত্মাহুতি দিয়েছি? আমরা তো সংস্কার, তারপর বিচার, এই বিষয়গুলো শেষ না করে তো নির্বাচনের মুখোমুখি হতে চাই না। আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও পরোক্ষভাবে যেটি বলা হয়েছে যে নবীন এই যে দলটি, তাদের তো সময় লাগবে ম্যাচিওরিটি এবং সেই সঙ্গে অভিজ্ঞতা অর্জনের জন্যে। এক ধরনের স্নেহ হয়তো কাজ করেছে তার দিক থেকে, ঠিকই আছে। তার সহকর্মী হিসেবেও দলের যিনি আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন, মাননীয় উপদেষ্টা হিসেবে তিনি বেশ কিছুদিন সরকারে ছিলেন, এই যে সহবত সাহচর্য, সেটা সঙ্গত কারণেই একটা স্নেহের ফল্গুধারা তৈরি করে, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু মূল যে বিষয়টা আপনি খেয়াল করে দেখেন, নির্বাচন এবং নির্বাচিত সরকার, এটি আপনার সারা পৃথিবীর যে নরম, জাতিসংঘ ঘোষিত যে চার্টার, সব কিছুর সঙ্গে কিন্তু সাযুজ্যপূর্ণভাবেই আমাদের অগ্রসর হতে হবে। আমরা অনন্তকাল তো অনির্বাচিত একটি সরকারের অধীনে থাকতে পারবো না, সেটি সম্ভব নয় এবং সঙ্গতও নয়। সেই জন্যই কিন্তু এই নির্বাচনের বিষয়টা নিয়ে সবাই উচ্চকিত হয়েছেন। শেষ অবধি যে রফাটা আপনার ফেব্রুয়ারি সম্ভাব্য, বা জোর যদি আশানুরূপ সংস্কার এবং বিচার কার্য সম্পন্ন না হয় তাহলে এপ্রিল, এই ফেব্রুয়ারি থেকে এপ্রিল এর এই দোলাচলের মধ্যেই কিন্তু সম্পন্ন হতে হবে। এখন আমার বন্ধু এবং সতীর্থ প্রফেসর আলী রিয়াজ, তিনি কিন্তু এক ধরনের ফ্রাস্ট্রেশন খোলামেলাই শেয়ার করছেন পিপল অ্যাট লার্জ সবার সঙ্গে, ঐকমত্য নিয়ে। এখন বিষয়টা হলো যে আপনার কাঁঠাল কিলিয়ে পাকালে সেটা কিন্তু সুস্বাদু হয় না। এখন বহু মতের সমাজ এবং সেখানে নানান মত থাকবেই, সব বিষয়ে একমত হওয়ার সুযোগ আসলে নেই, এবং চেষ্টা করাটাও আমি মনে করি সোনার পাথর বাটি তৈরির মতো একটা অসম্ভব বিষয় প্রত্যাশা করা। তা এখন যেই কারণে আপনার গুণগত পরিবর্তনটা জরুরি, সেটি হচ্ছে নির্বাচন নিয়ে এই গত 14, 18 এবং 16 নির্বাচন, কেউ কেউ আবার সেই নবম সংসদ নির্বাচন নিয়েও কিন্তু প্রশ্ন তোলে। নেপথ্যে কি ঘটনাগুলো ঘটেছিল আমি পরিষ্কার মনে আছে, লাইভে ছিলাম এবং দেখছিলাম টেলিভিশনের পর্দায় বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপির লোকজন আপনার টাকার বস্তা নিয়ে ধরা পড়ছে। এই ধরনের বিষয়গুলো প্রজেক্ট করার বারংবার আপনার ইলেকটোরেটের সামনে বোমবার্ড। আমার মনে আছে যে আমার স্টুডিওতে বসে সেই নির্বাচনের আগের রাতে আপনিই বলছিলেন যে বিএনপির আসলে এই নির্বাচন থেকে সরে দাঁড়ানো উচিত, কারণ এটা বিএনপির জন্য ডিজাস্টার হবে, এবং আলটিমেটলি তাই হয়েছে। 30 আসন নিয়ে বিএনপি, মানে প্রত্যাশিত নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে না সেটা বোঝা যাচ্ছে। আমি বলেছি খোলামেলা রেকর্ড বের করলে দেখা যাবে। সেই জন্য আপনার বিএনপি তখন সরে দাঁড়ালে আসলে ওই নির্বাচনটা কোশ্চেনেবল হয়, এবং হয়তো পরিস্থিতিটা আজকে যেখানে এসে দাঁড়িয়েছে সেখানে নাও দাঁড়াতে পারতো। রাইট। তো এখন এই সম্প্রতি কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি, পটিয়াতে যে কাণ্ডটা আমরা দেখলাম, তারপরে লালমনিরহাটে যে দেখলাম, তার ধারাবাহিকতায় হাতীবান্ধায় যে ঘটনাটা দেখলাম, এটা আসলে টিপ অফ দ্য আইসবার্গ। পুলিশ একটা বাহিনী হিসেবে তার মনোবল হারিয়ে ফেলেছে, এটা স্বয়ং
যিনি আইজিপি হিসেবে দায়িত্ব নিয়েছেন, অবসর থেকে পুনরায় জামা কাপড় পরে আবার শুরু করেছেন সেকেন্ড ক্যারিয়ার, তিনিও বলেছেন। এবং এটা একটা আপনার সোল সার্চিং এর দিক আছে, কিন্তু এবং বাহিনীর পুলিশ from এবং within- অ্যাডমিনিস্ট্রেশন এই হতাশা কিন্তু চিফ অ্যাডভাইজার নিজেও প্রকাশ করেছেন বহুবার। তার মানে আসলে গত 11 মাসে এদেরকে কোনোভাবেই একার্থ হতে পারে যে মনোবলের ইস্যু আছে, আরেকটা দিকও বোধহয় বিবেচনার দাবি রাখে যে তারাও আসলে সরকারের উপরে আস্থা খুব একটা রাখতে পারছেন না। যে এবং সেটা তো আমরা দেখেছি 5 আগস্টের পরে অনেকেই পালিয়ে চলে গিয়েছিলেন, কর্মস্থলে আসছিলেন না। এবং যাও পরে প্রথম দিকে আসলেন, রতন ভাই নিশ্চয়ই মনে আছে, তারা সাদা পোশাকে অফিস করতেন, ইউনিফর্ম ভয় পড়তেন না। সেই জায়গা থেকে কিন্তু এই সময়ের মধ্যে এক ধরনের রিমার্কেবল প্রগ্রেস আছে, সেটাও স্বীকার করতে হবে। কিন্তু আপনার যদি ব্যাপারটা দাঁড়ায় এরকম যে কন্টিনিউয়াস ট্যাগিংয়ের কালচার চলতে থাকে, তাহলে সবাই ওই নির্বিকার থাকবেন, মাসের শেষে বেতন নেবেন, অফিসে আসবেন, দায় সারবেন। এখন এই প্রক্রিয়ায় আর যাই হোক, নির্বাচনের জন্যে যেই রকমের পেশাদারিত্ব এবং যেই রকমের একাগ্রচিত্তে কাজ করার যে ব্যাপারটি, সেটি কিন্তু অনুপস্থিত থাকবে, এটাই স্বাভাবিক। এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? আমাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর সদস্যরা তারা মাঠে আছেন, এবং তাদের এবং তারা মধ্যে মাঠে এক থাকতে ধরনের চাইছেন না। জি না, উচাটন ভাব আছে যে বিয়ন্ড ডিসেম্বর তারা থাকতে চাচ্ছেন না, বলেও দিয়েছে পরিষ্কার করে বলেছেন। খোলামেলা 18 মাসের একটা গ্যারান্টিড রোড ম্যাপ বা পথ পরিক্রমার কথা তারা চিন্তা করেছেন, সেভাবে বলেছেন। এখন সেটা না হয় উপচে ফেব্রুয়ারি কিংবা এপ্রিল পর্যন্ত গেল, প্লাস মাইনাস তো হতেই পারে সময়ের ফ্রেম সেভাবে ধরে। কিন্তু তারপরেও যে বিষয়টি, এটি কিন্তু পর্যাপ্ত সময় নয়। এবং জামাতের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে আসলে নির্বাচনের পরিবেশটা এখনো অনুপস্থিত। এবং আরেক ধাপ এগিয়ে যেটা বলেছেন, কয়েক সপ্তাহ আগে কিন্তু চিফ অ্যাডভাইজার নিজেও বলেছেন। জি, এবং এক ধাপ এগিয়ে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজন করতে হতে পারে। এখন সম্প্রতি বা নিকট অতীতে আমরা দেখেছি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র ক্যাম্বোডিয়াতে জাতিসংঘের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং এটার ইমপ্লিকেশন কিন্তু নানাবিধ। জাতিসংঘ তো আর মানে আগের মতো অবস্থায় নেই। আমার মনে হয় পরের পর্যায়ে আমি এই বিষয়টাতে আপনি কন্টিনিউ করতে পারেন, বাট এই ইস্যুটাতে একটু বিস্তারিত আপনার কাছে শুনবো। ব্লু হেলমেট মাথায় দিয়ে যখন বিদেশি সৈন্যরা আসবে, সেটাকে ওই অঞ্চলটাকে, ওই দেশটাকে অবশ্যই কনফ্লিক্ট জোন হতে হবে, কারণ জাতিসংঘ তো একটা ম্যান্ডেট আছে, বাইরে গিয়ে তো তারা কাজ করতে পারবেন না। তখন যে ব্যাপারটা দাঁড়াবে, যেটা নিয়ে নানান রকমের স্পর্শকাতরতা তৈরি হতে পারে, যে সবচেয়ে কম খরচে আপনার ব্লু হেলমেট মাথায় দিয়ে কোন দেশের সৈন্যরা আমাদের এখানে আসতে পারেন। প্লেন খরচ হবে না, মানে প্লেন ভাড়া, স্থলপথে অনায়াসে আপনার ট্রাক বোঝাই করে, লরি বোঝাই করে আনায়ন করা সম্ভব। সেটি নিকটতম প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার তো আমাদের সঙ্গে সীমান্তই হারিয়ে ফেলেছে, দখলে আছে আরাকান আর্মি, তো ন্যাচারালি সেই অপশন বাদ থাকবে ভারত। সেটা কি পরিমাণ সেন্সিটিভিটি তৈরি করবে অন দ্য গ্রাউন্ড, সেটাও কিন্তু ভেবে দেখার বিষয়। মানে জামাতের পক্ষ থেকে চিন্তা ভাবনা করে এই প্রক্ষেপণটা করা হয়েছে কিনা আমি একটু দুইবার চিন্তা করে বা অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে কিনা সেটাও চিন্তা করার দাবি রাখে। মিস্টার কামরুজ্জামান রতন, অভ্যুত্থানোত্তর পরিস্থিতিতে বিএনপি সম্পর্কে নানা মহলের নানা রকমের আলোচনা, প্রচারণা, আমি দুভাবেই বলবো। কিছু অন্যায় অনিয়মের সঙ্গে বিএনপি নেতাকর্মীরা সারা দেশে জড়িত ছিল, যেটার জন্য বিএনপি থেকে তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং আমার যতদূর মনে পড়ে যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান এটাও বলেছিলেন যে যে কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারে, সেটার দায়িত্ব তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সেক্ষেত্রে আমরা তেমন দেখিনি। আবার অন্যদিকে বিএনপির বিরুদ্ধে বিএনপির প্রতিপক্ষরা নানা রকমের প্রচারণা বা প্রপাগান্ডাও চালিয়েছে, সেটাও হয়তো সত্যি। কিন্তু বাস্তবতা হচ্ছে দিন যত গড়াচ্ছে আমরা লক্ষ্য করছি যে বিএনপি হঠাৎ করেই লন্ডন বৈঠকের পরে ইউটার্ন নিয়ে সরকারকে পূর্ণ সহায়তা, সমর্থন, সরকার যা করেছে সব কিছু ভালো, এরকম একটা বার্তা দেবার চেষ্টা করছে। কিন্তু বিএনপির বিরোধিতা আমরা প্রবলভাবে লক্ষ্য করছি, এটা দিনে দিনে বাড়ছে। এটা গণমাধ্যমে আমরা লক্ষ্য করছি, সারা দেশে বিএনপির কোথায় কী করছে, কী কী অপকর্ম তারা করছে। জামাত বিএনপির বিরুদ্ধে বলছে, এনসিপি বলছে, এমনকি বিএনপির কোনো অ্যালাইজরাও বিএনপির বিরুদ্ধে নানা রকমের অভিযোগ তুলতে শুরু করেছে।
তো ব্যাপারটা আসলে আপনারা নিলেন ইউটার্ন, আর পরিস্থিতি আমার বিবেচনায়, প্রফেসর কলিমুল্লাহ হয়তো এই জায়গায় পরে অ্যাড করবেন, আমি দেখছি যে পরিস্থিতি আপনাদের খানিকটা প্রতিকূলেই যাচ্ছে। জিল্লুর ভাই, এর আগের পোস্টের একটু আমি শিওর লেস ধরে বলতে চাই। দেখেন, আমরা যে স্পার্ক করলো, এই যে 5 অগাস্টে যেটা আমরা পরিণত একটা সফল দেখলাম, আমি ব্যক্তিগতভাবে জাতীয় দলের একজন কর্মী, কিন্তু আমার 5 অগাস্টের পূর্বে আপনার 3টা কন্টেন্ট আমি দেখেছি। তখন তো পুয়ার নেটওয়ার্ক ছিল, তার মধ্যেও আপনি যেভাবে এককভাবে বিশ্লেষণধর্মী যেটা জাতিকে মেসেজ দিতে চেয়েছেন, আমি ওইটাতে আত্মবিশ্বাস আমার জন্মেছে। ছাত্ররা বিভিন্ন সেক্টর যেভাবে এখানে মানে পার্টিসিপেট হয়েছে, মানে তা থেকে কিন্তু আমরা সফল পরিণতির দিকে যাচ্ছি। এবং এতেই কিন্তু মানুষ 80 জন শিশু বাচ্চা মারা তাদের বাচ্চাদেরকে মানে একটা সফল পরিণতি, মা বাবা ধনী দরিদ্র নারী পুরুষ কেউ বাঁচছিল না। একটা দেখেন ছোট ছোট বাচ্চারা গিয়ে পুলিশকে এইভাবে কলার ধরে বলতেছে দেখ গুলি কর। প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা কেউ বাঁচছিল মানে না। কোথাও এই যে দেখেন এত বড় একটা সার্বিক সফলতাকে কেউ যদি আমরা মনে করি, যদি বোকা না হই, যারা এটা নিজেদের পকেটে মানে পকেটস্থ করতে চাবো, এটা আমাদের একক দাবিদার করতে চাবো, সত্যিকার অর্থে এই সমস্ত মানসিকতা এবং এই সমস্ত মানসিকতা পোষণ করা দলগুলোকে সত্যিকার অর্থে মানুষ কিন্তু তাদেরকে ভালো চোখে দেখবে না। দেখেন, গতকাল মুগ্ধর বাবা একটা আলোচনা সভায় সে বলেছেন যে উদ্দেশ্যে আমার ছেলেটা প্রাণ দিল, জুনেদ শাকির সভাপতিত্বে বলল যে আমরা চাই সমস্ত সংস্কারের মাধ্যমে এমন একটা নির্বাচন হবে সেখানে জাতিটা ঐক্যবদ্ধ থাকবে। তো আপনি মুগ্ধের কথা বলবেন, আবু সাইদের কথা বলবেন, ওয়াসিমের কথা বলবেন, তারা যে জন্য জীবন দিল, ওগুলাকে আপনারা আপহোল্ড করে, ওইগুলোকে বুকে ধারণ করে আমার চেতনার মধ্যে না রেখে আমি শুধুই নির্বাচন, শুধুই সংস্কার, শুধুই বিচার, আমি মনে করি এক কথায় যে উদ্দেশ্যে আমরা সবাই এক ছিলাম, ওই উদ্দেশ্যের থেকে আমাদের সরা যাবে না। আরেকটা কথা বলি, এটা যদিও যেহেতু আমি জাতীয় দল করি, জিল্লুর ভাই আপনাকে একটা অন রেকর্ড একটা কথা বলি। 5 জানুয়ারি 7ই জানুয়ারি বাংলাদেশে ইলেকশনটা হলো আজকের থেকে 7 মাস আগে, যেটা আমিডামি নির্বাচন। এখন তারেক রহমান, তাকে যদি ভিশনারি আমি বলবো না, এটা আমি একটা অন রেকর্ড বললাম, এবং এই আপনার এই শোয়ের মাধ্যমে আমি একটা চ্যালেঞ্জ ঘোষণাই করলাম যে আজকে অনেকে অনেকভাবে দাবি দরকার, আমি সবাইকে কিন্তু এই অংশীজন হিসাবে কিন্তু আমি শ্রদ্ধা করি, আমি কাউকে ছোট করব না, বড় করব না, কিন্তু তারেক রহমান 5 জানুয়ারিতে উনি সারা বাংলাদেশের 750 জন প্রতিনিধি ছিল সেখানে। উনি যেভাবে সবাইকে, যেটা আপনার উনি যে ইয়ার মাধ্যমে স্কাইপের মাধ্যমে সবাইকে ইয়াতে এনে উনি একটা কথা বলেছেন এবং রিপিটেডলি 2 বার বলেছেন যে আমি তারেক রহমান, কথাটা এইভাবে ছিল, আমি তারেক রহমান গর্ব করে বলছি হাসিনা রেজিউম থাকবে না। এটা প্রথম সবার মাঝে কিন্তু এই কথাটা বললেন। আপনি যদি গুলশানের সেই ইয়াটাও যদি ভিডিওটা যদি আপনি দেখতে চান, আমি আপনাকে দেখাতে পারি। এবং আমাদের মিটিং শেষ পরে মুকুল নামে একজন যে টেকনিক্যালটা ও হ্যান্ডেলিং করতো, এই দেখা তো কারা কারা আছে, আবার উনি কি মনে করে, আবার যারা আমরা উপস্থিত ছিলাম বলল, আমি আবারও বলতেছি, সেটা হলো 5ই জানুয়ারি এই হাসিনার পতন হবে 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 ইনশাল্লাহ। তো এটা তারেক রহমান নিশ্চয়ই উনি ভিশনারি মানুষ, উনি রাষ্ট্রের খবর, আন্দোলনের খবর বা বিদেশিদের যে সামগ্রিকভাবে আপনারা যে জিল্লুর আপনার যে সাহস নিয়ে আপনি যেভাবে কন্টেন্টগুলো করেছেন, একবার চিন্তা করেন তো যদি হাসিনার রেজিউমটা থেকে যেত, আপনার অবস্থান কোথায় যেত? আপনি তো মেলাইন হয়ে বিভিন্নভাবে তো আপনি তো নিগৃহীত হচ্ছেন। আমি মনে করি হ্যাঁ, যারা যেভাবে নিষ্পেষিত হয়েছে আমার এখন বলার কিছু নেই, কিন্তু আমরা যদি ফেল করি, ডক্টর ইউনূসকে যদি আমরা যেই ভরসায় তাকে আমরা সবাই মিলিত বসিয়েছি, উনি তো একটা সেন্সিটিভ মানুষ, ওনার তো আত্মসম্মান বোধ আছে, আমি মনে করি ওনাকে রেখে ওনার মাধ্যমে এই জাতি যে এইভাবে 9 মাস একটা হাল উনি ধরেছেন, ওনাকে রেখেই আমার দাবি থাকবে, আপনার দাবি থাকবে, জামাত ইসলামের দাবি থাকবে, সবার দাবিগুলো যেগুলো গ্রহণযোগ্য, উনি সবার গ্রহণযোগ্যতা নিয়ে, যেটা সেনাবাহিনী বাংলাদেশের ওনারা বলেছেন 18 মাস। আপনি দেখেন মব ভায়োলেন্স যেগুলো হচ্ছে, কেন সেনাবাহিনী বলেনি যে এখন থেকে মব বাহিনীর মাধ্যমে আর কোনো বাংলাদেশে কোনো অকারেন্স হবে না? কিন্তু মিস্টার রতন, এখানে লক্ষ্য রাখতে হবে যে সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা, উপদেষ্টা সহ আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, তারা কিন্তু এদেরকে মব বলছেন না, এবং তারা এটাকে পরোক্ষভাবে সমর্থনই করছেন। তারা বলছেন এরা প্রেশার গ্রুপ, এরা পরিস্থিতির শিকার হয়ে হতাশ হয়ে অতীতে নিপীড়িত নির্যাতিত হয়ে এই কাজগুলো করছে, এবং এদেরকে মব বলা যাবে না সেটাও তারা পরিষ্কার করে বলছেন। তো সেনাবাহিনী তো আমরা যতদূর বুঝতে পারছি যে সেনাবাহিনীর সঙ্গে সরকারের একটা দূরত্ব
বা সরকার তাদেরকে খুব একটা এনগেজ করতে চাইছে না, সেখানে সেনাবাহিনী দায়িত্ব কেন নেবে? আপনি দেখেন রাষ্ট্রটা মানে কি, সেনাবাহিনী আমাদের সার্বভৌমের প্রতীক এবং এটা আমাদের সর্বোচ্চ, এটা কিন্তু তারাই কিন্তু আমাদের সেটা তো আপনাকে দেশের মেইন করতে হবে, প্রকাশ করতে হবে। না, এটা আপনি যদি প্রকাশ না করেন, কিন্তু সেনাবাহিনীর প্রধান বা সেনা দপ্তর থেকে যখন একটা আইএসপির মাধ্যমে বলা হবে আর কোনো এখানে মব ভায়োলেন্স হবে না, এরপরে যখন হবে তা আমি তো ব্যর্থতার দায়িত্ব ওনাদেরকে নিতে হবে। আপনি দেখেন এই যে 5ই আগস্টের পরে থানাগুলি যে লুট হলো, আপনি হিসাব করেন এখনও 3000 অস্ত্র তারা রিকভারি করতে পারেনি। তারা কি ট্যালেন্ট হান্টের মাধ্যমে কি করেছে, কাকে ধরেছে? একটা উল্লেখযোগ্য রিকভারির মাধ্যমে যদি জনগণের কাছে সরকারি অস্ত্র চলে যায়, ওরা তো ডাকাত, আর ডাকাতে তো কোনো কিছু করতে, রাষ্ট্রকে আনস্টেবল করতে তাদের কোনো কিছু কিন্তু তাদের বিবেকে লাগবে না। সুতরাং আমি মনে করি সেনাবাহিনী যা বলেছে, এখন তো আমার মনে হচ্ছে কি জানেন, আজকে গতকাল রংপুরে এই যে জামাত ইসলাম উনি প্রধান কী বলেছেন, রাষ্ট্রটা এখনও ষড়যন্ত্রের মধ্যে আছে, এখনও আমি নির্বাচন সামনে দেখি না। উনি যখন এই কথা বলেন এটা গুরুত্ব দিতে হবে। তার মানে এটা কি আমরা নির্বাচন পাবো না? নির্বাচনের জন্য এই প্রশাসনকে যতটুকু শক্তিশালী করা উচিত, পুলিশকে যতটুকু শক্তিশালী করা উচিত। আগে আমরা দেখেছি যে কোনো সময় বাংলাদেশে আনওয়ান্টেড যতগুলো 111 হয়েছে, যতগুলো আর্মি যখন নামছে, ভাই সবাইকে শেষ একটা ভীতির একটা জায়গা ছিল। বিশ্বাস করুন, আর্মি হাইটা গেল, এখন রিক্সাওয়ালা তাদেরকে এখন ওইভাবে ভয় পায় না। এটা কেন হলো? এটা কি পরিকল্পিতভাবে, বা এই ডক্টর ইউনূসকে ব্যর্থ করাবার জন্য কি এইটা? বা একটা দেশে উনি যে বলেছেন, আমি বিশ্বাস করতে চাই, আপনার টক সম্বন্ধে রেকর্ড রাখবেন, ডক্টর ইউনূস এই প্রধান উপদেষ্টা থাকাকালীন সময় উনি যদি 30শে জুনের পরে একদিন বাংলাদেশে থাকবে না, তো কোনো কারণে যদি আমরা যদি ওনাকে সহযোগিতা না করে, আমরা যদি ইলেকশনটা যদি আদায় করতে না পারি, তার মানেটা কী হবে? রাষ্ট্র আবার সাংবিধানিক শূন্য হবে। আরেকটা পরিস্থিতির জন্য কি আমরা ওদিকে কি আমাদের দেশটাকে ঠেলে দেব? আমি মনে করি এর মধ্যেও কিন্তু অনেকে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। এই যে ফেসিস্ট গভর্নমেন্ট পাশের দেশে বসে আছে, তাদের লক্ষ হাজার কোটি টাকা প্রশাসনের মধ্যে এখনও তাদের ঘাপটি মেরে থাকা, এবং এখনও ইন্ডিয়া এই সরকারটা এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম মাথা উঁচু করার জাতি হিসাবে দেখতে চায় না। আমি মনে করি সমস্ত ষড়যন্ত্র এখনও বিদ্যমান। এক এক লেবাসে এক এক ফর্মেটে কিন্তু তারা কিন্তু ইস্কন দিয়ে শুরু হয়েছে, তারা কিন্তু কোনো জায়গায় বসে নেই। তো আমি মনে করি 5ই আগস্টে যে আমরা একটা স্পিরিটের মাধ্যমে হাসিনার পতন, আমরা মনে করি হাসিনার পতনের উপর একটা গণতান্ত্রিক সরকার দরকার, এবং একটা সুষ্ঠু একটা ভোটের কাঠামোর মধ্য দিয়ে একটা আত্মবিশ্বাসী একটা নির্বাচন আমরা দেখতে চাচ্ছি। সেইখানে কিভাবে করা যায় এই ব্যাপারে সবার ঐক্যমত হতে হবে। নাহলে মুগ্ধর বাবার আজকের যে আশঙ্কা, এই আশঙ্কাটা যদি মধ্যে দেশ চলে যায়, আসলে এই দেশটা আগামীতে এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আর স্বাধীন বাংলাদেশ থাকবে না, আবার কারো করতলগত হবে। এবং এইখানে এই বাংলাদেশের যে আমরা নাগরিক হিসাবে পৃথিবীর বুকে আমরা আত্মমর্যাদা জাতির একজন নাগরিক হিসাবে আমরা পরিচয় দিতে পারবো না। জি, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, ব্যক্তিগতভাবে আমি আমার এই অনুষ্ঠানে না, বাট অন্য জায়গায় যেটা আমি বলবার চেষ্টা করছি, আমি অনেকদিন ধরে রাজনীতির ছাত্র হিসেবে যেটা বুঝছি যে যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত কল্যাণকর, এবং সেটা না হলে যত সময় যাবে তত নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তাটা তৈরি হবে। বাট এখানে মিস্টার কামরুজ্জামান রতন কিছু প্রসঙ্গ উল্লেখ করেছেন। যদিও আমরা দেখছি যে সেনাবাহিনী থেকে বলা হচ্ছে, সেনাবাহিনী না বলে আমরা সশস্ত্র বাহিনীও যদি বলি, যে তারা আসলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা করতে চাইছে, এবং তাদের কথাবার্তা এখনো পর্যন্ত মনে হয়নি এখন পর্যন্ত কারো যে তারা আসলে নিজেরা টেক ওভার করতে চাইলে 5ই আগস্ট যদি করতো তাহলে আমার মনে হয় না কেউ তখন খুব একটা আপত্তি করতো। নেক্সট যেটা প্রসঙ্গ আমি একই সঙ্গে আলোচনা করতে চাই, যে আর্ম ফোর্সেসের কথাবার্তায় বিভিন্ন সময় মনে হয়েছে বিভিন্ন প্ল্যাটফর্মে বা ইভেন সেনাপ্রধানের কথায়, যে নির্বাচন যত দেরিতে হবে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা তত বেশি হুমকির মধ্যে, ঝুঁকির মধ্যে পড়বে। আপনি কতটা একমত এই জায়গায়? আমি পরিপূর্ণভাবে একমত, এই কারণে যে আপনার আন্তর্জাতিক যে এবং এখানে আরেকটা প্রসঙ্গ মিস্টার কামরুজ্জামান রতন তুলেছেন, যে সেনাবাহিনীকে আসলে মানুষ এখন আর ভয় পাচ্ছে না, অথবা তারা খুব একটা প্রোঅ্যাক্টিভও না, অনেক ক্ষেত্রে রিঅ্যাক্টিভও না। কিন্তু একটা ধারণা অনেক বিশ্লেষকের মতে, যে সরকারই আসলে তাদেরকে খুব একটা এনগেজ করতে চাইছে না, যে কারণে অনেকগুলো সিদ্ধান্তের প্রেক্ষিতে সেটা প্রমাণিত, সে কারণে তারা আসলে খুব একটা তারা যত দ্রুত নির্বাচন হয় নির্বাচনী দায়িত্ব পালন করে ব্যারাকে ফেরত যেতে চাইছে। সব মিলিয়ে দেখুন, প্রশ্নটা পেশাদারিত্বের। আমাদের মাননীয় সেনাপ্রধান বারংবার বলেছেন যে
তারা একটা পেশাদার বাহিনী এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা, এটি তারা অক্ষরে অক্ষরে অ্যাডিয়ার টু করবেন এবং কোনো অবস্থায় এই দেশের শাসনভার তারা নিতে আগ্রহী নন, পরিষ্কার। এবং চাইলে তারা অগাস্টেই সেটা নিতে পারতেন, কিন্তু তখনও এই টেম্পটেশন থেকে তারা দূরে ছিলেন, এখনও আছেন। এবং তারা চাচ্ছেন যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে, এবং তারিখও বলে দিয়েছিলেন 1 জানুয়ারিতে তারা একটা নির্বাচিত সরকার দেখতে চান, এবং প্রয়োজনে যদি নির্বাচিত সরকার চান সেনাবাহিনীর সহায়তা, তারা আরও কয়েক মাস সেই সহায়তা দিতেও প্রস্তুত, এটা পরিষ্কার বলেছেন তিনি। এখন সমস্যাটা হলো পৃথিবীটা তো স্ট্যাটিক একটা জায়গায় নেই, দিন দিন ভয়ঙ্কর বিপজ্জনক হয়ে উঠছে বিশ্ব পরিস্থিতি। এই হুট করে ইসরায়েল ইরানের উপর হামলে পড়ল, সে তার ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমা ফেলবার যে 52 বোমারু বিমানের নামই আমরা ভুলে গিয়েছিলাম, সে আপনার ভিয়েতনাম যুদ্ধের পরে আমরা খুব একটা শুনিনি, সেই আপনার বিমান বহরে এসে বোমা ফেলে চলে গেল। এই যে নজিরটা স্থাপিত হলো ইউনিল্যাটারাল, এটা তো অন্য যেই অ্যাক্টররা আছে তাদেরও তো উৎসাহিত করবে, যে আন্তর্জাতিক রীতিনীতি লঙ্ঘন করে আপনি ইউনিল্যাটারালি অ্যাক্ট করছেন। আমাদের পাশের দেশ মিয়ানমার কিন্তু যুদ্ধ অবস্থার মধ্যে আছে, আর তার সঙ্গে আপনার এই যে নন স্টেট অ্যাক্টর, আমি যেহেতু দীর্ঘদিন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গে কাজ করি, এই টার্মের সঙ্গে আমি পরিচিত, এবং নন স্টেট অ্যাক্টরও আপনার যা ইচ্ছা তাই কিন্তু করতে পারে না, নর্মের মধ্যে থাকতে হয়। এখন আরাকান আর্মি ডিফ্যাক্টো পজিশনে আছে 90% এলাকার, আপনার রাখাইন প্রভিন্সের, এবং আমাদের যে সীমান্ত, আন্তর্জাতিক সীমারেখা, সেটা এক অর্থে ইফেক্টিভলি নাই হয়ে গেছে মিয়ানমার সংলগ্ন জায়গায়। জান্তা বাহিনী এখন ধরুন ন্যাচারালি তারা অপেক্ষা করছে শীত ঋতুর আগমনের জন্যে, এবং যখন আমাদের এখানে নির্বাচন সন্নিকটে চলে আসবে, এখন তারা আপনার লার্জ স্কেল আপনার ক্যাম্পেইনে যাবে, এটা অবধারিত। রাশিয়ান সেই ওয়াগনার বাহিনীর কথা নিশ্চয়ই মনে আছে, একই কায়দায় চীনারাও কিন্তু এক ধরনের ওয়াগনার বাহিনী গঠন করে বসে আছেন। তারা ইতিমধ্যে আপনার মিয়ানমার এই ফ্রন্টে আপনার মার্শনারি রোল প্লে করা শুরু করেছে। এখন ধরুন চীনা ওয়াগনার বাহিনী যখন এসে এখানে যুক্ত হবে, যারা ইন এ ওয়ে চায়নার ইন্টারেস্ট সার্ভ করবে, তো অফিসিয়ালি আপনি চায়নাকে কিন্তু ব্লেম করতে পারবেন না, কারণ মার্শনারি তারা। আর সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা তাদের এয়ার সুপিরিয়রিটি আছে, যেটা আরাকানের মানে যারা আরাকান আর্মি তাদের কিন্তু বিমান বাহিনী নেই। তো ফলে স্থল যুদ্ধের বদলে বিমান যুদ্ধের উপরে নির্ভরশীল হয়ে পড়বে এই যুদ্ধের পরিস্থিতি, পরিবেশ, এবং সেটা আমাদের আকাশসীমা লঙ্ঘনের জায়গায় চলে যেতে পারে। কারণ রোহিঙ্গারা যারা আমাদের এখানে আশ্রয় নিয়ে আছেন, তাদের আবার কতগুলো আপনার ইনসার্জেন্ট গ্রুপ আছে আরসার মতো, তারাও ডেফিনেটলি ধরে নেওয়া হচ্ছে যে শীতের মৌসুমে তারা কিন্তু পুরোদমে যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করবেন। তো ফলে যুদ্ধটা কিন্তু চাই বা না চাই, এটা কিন্তু আমাদের সীমান্ত অতিক্রম করে আমাদের এখানে প্রবেশ করার সম্ভাবনা 90% আমি বলবো। বিমান বা আকাশসীমা লঙ্ঘনের ক্ষেত্রে তো বটেই, স্থল যুদ্ধ সেটি রূপান্তরিত হতে পারে। সেখানে এই করিডোর বনাম চ্যানেল, এই বিষয়টা নিয়ে যথেষ্ট বিতর্ক ইতিমধ্যে হয়েছে আমাদের জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে। আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান মহোদয় এটা নিয়ে ব্যাপৃত ছিলেন, কথা বলেছেন, কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে তারা এই ব্যাপারে আগ্রহী নন, তারা এই যুদ্ধে জড়াতে চান না, এবং এই করিডোর বা চ্যানেল যাই বলি না কেন সেই ব্যাপারেও তাদের এক ধরনের কোল্ড শোল্ডার, তারা বলেছেন যেটা নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে, এই সময় না। এই সময় ফলে ব্যাপারটা সরকারের প্রতি জনগণের সমর্থন, এই বিষয়টা আনুষ্ঠানিক সমর্থন থাকবে, একেবারে যেটাকে আমি বলবো সিমারিং একটা অবস্থায় আছে, মীমাংসা হয়নি। বিয়ন্ড দ্য বর্ডার আপনার মিজোরাম আরেকটা কন্ডুইট হিসেবে কাজ করছে। আপনার মিজোরামের হেডকোয়ার্টার আইজল, তার মধ্য দিয়ে প্রায় 1340 জন মার্শনারি অলরেডি বিয়ন্ড দ্য ফ্রন্ট লাইন
মিয়ানমারে প্রবেশ করে বসে আছেন। সঙ্গে আবার এসে যুক্ত হয়েছে আপনার স্টারলিংক প্রজেক্ট অফ ইলন মাস্ক। এটার পাইলটিং হচ্ছে আমাদের কক্সবাজার জেলায়। আবার বিয়ন্ড দ্য বর্ডার আপনার যে মেইতি এবং কুকিরা যে গৃহযুদ্ধে লিপ্ত মণিপুরে, ভারতের মণিপুর রাজ্যে, সেখানেও কিন্তু স্টারলিংকের ডিভাইস আবিষ্কৃত হয়েছে, যেটার উপর ভারত সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। আর এটা এমন একটা জিনিস, সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন, তো ফলে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় উদ্যোগে এটা ব্যবহার করতে পারবেন। আবার সেখানে নক্তা আছে, 3 মাসের মতো একটা গ্রেস পিরিয়ড আছে, যখন আপনি কোনো গেটওয়ে ব্যবহার করতে পারবেন না। তো এই সময়ের মধ্যেই তো কাণ্ডগুলো ঘটবে। তো সেই জন্যে এটা একটা অশনি সংকেত আমাদের জন্যে। আর যেই কারণে আমাদের প্রণোদনাটা কাজ করেছিল, চিন্তাটা কাজ করেছিল যে ইলন মাস্ক হচ্ছেন রাইট হ্যান্ড লেফটেন্যান্ট অফ প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, সেই জায়গাটাও কিন্তু চির ধরেছে। মানে এটা চির বলা ভালো না, তারা তো এখন আলাদা হয়ে গেছে একদম, মানে সোজা কথায় দে ডোন্ট সি আই টু আই। দুজনকে হুমকি দিচ্ছেন নানাভাবে। নতুন পার্টি করবে, এটাও সে আগাম বার্তা দিয়েছে। মানে তো ফলে এই যে ইনরোডটা আমরা করলাম, এটা ঠিক ডিভিডেন্ড প্রদান করেনি ওই অর্থে আমাদের, বরং নানান ঝুঁকি তৈরি করে দিয়েছে। আপনার আজহার আলী সরকারের মতো সিনিয়র সাংবাদিক পর্যন্ত এখন এই আপনার স্টার লিঙ্ক এর বিষয়ের বিরুদ্ধে লিখছেন। মানে কোন পর্যায়ে গেছে বিষয়টা, এক। দ্বিতীয়ত আপনার এখানে আমাদের যে পরিবেশ পরিস্থিতিটা এখন বিরাজমান, এখানে ফোরফ্রন্টে চলে এসছে এই নির্বাচনকে ঘিরেই পদ্ধতিগত ইস্যু। আপনার পিআর পদ্ধতি না ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেম, আপনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, জানেন, রতন ভাইও জানেন, যেইভাবে আমরা অভ্যস্ত, অর্থাৎ একজন প্রার্থী অন্য সকল প্রার্থীর তুলনায় 1 ভোটও যদি বেশি পান তাকে জয়যুক্ত ঘোষণা করবার বিধান আছে। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী যদি না থাকে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোট ছাড়াও নির্বাচিত হওয়ার প্রভিশন আছে আইনত, আপনার কিছু বলবার নেই। তো সেখানে আমাদের মেইন স্ট্রিম অন্যতম যে পলিটিক্যাল পার্টি জামাত ইসলামের পক্ষ থেকে কিন্তু পিআর বিষয়টা নিয়ে তারা একটা ধনুর্ভঙ্গ পণ নিয়েছেন। সঙ্গে চরমোনাইট পীর সাহেবের যে দল, আপনার ইসলামী আন্দোলন, সবাই কিন্তু এর পক্ষে মত দিচ্ছেন। আর বিএনপির পক্ষ থেকে আমি সর্বশেষ যে স্ট্যান্ডটা দেখলাম, তারা বলেছেন নির্বাচিত সরকার এসে পার্লামেন্টে এই বিষয়ে সিদ্ধান্ত দেবেন, তাই তো? মানে তারাও কিন্তু একেবারে আউটরাইটলি রিজেক্ট করছেন না। কোইন্সিডেন্টলি মজার ব্যাপার হচ্ছে, এই বিষয়ে আমি ক্যাম্পেইনটা প্রথম শুরু করেছিলাম 98 সনে ওয়াশিংটন ডিসিতে বসে, আপনার ভয়েস অফ আমেরিকাকে একটা সাক্ষাৎকার দিয়ে। পরে দেশে ফিরে আমি একটা গ্রন্থ রচনা করেছিলাম বাংলা এই বিষয়ে। সেটি আবার জেনারেল এরশাদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তিনি আমাকে নিয়ে তার পার্টির টপ ব্রাস সহ একটা স্টাডি সার্কেল প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছেন সোনারগাঁয়। তারপর বাসদের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে, তারপরে বাম ধারার বিভিন্ন দল, ছোট দলগুলোর আসলে স্বার্থ এর মাধ্যমে রক্ষিত হওয়ার একটা সম্ভাবনা তারা দেখেন, এবং সর্বশেষ এই ব্যান্ডওয়াগনে জয়েন করেছে জামাত এবং আপনার এনসিপি এবং আমি আমার যে পাবলিশার আহমদ পাবলিশিং হাউস, দেশের পুরনো পাবলিশার, তারা আমাকে জানিয়েছেন যে জামাতের পক্ষ থেকে এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বই সংগ্রহ করা হয়েছে। এই বইটা তারা পঠন পাঠন করছেন সিরিয়াসলি, মানে যথেষ্ট হোমওয়ার্ক করেই তারা কিন্তু মাঠে নেমেছে। তো এই যে আমাদের যে নির্বাচন সংস্কার একটা কমিশন হলো ডক্টর বতুল আলম মজুমদারের নেতৃত্বে, মজার ব্যাপার হচ্ছে নানান ইস্যুতে তারা মাথা ঘামিয়েছেন। এই পদ্ধতিগত বিষয়টা তাদের কগনিজেন্সি তারা নেননি। আমার কাছে মনে হয়েছে যে এটা তাদেরই কেচে গন্ডুস করাটা দরকার ছিল জরুরিভাবে। সেটা কেন তারা অ্যাভয়েড করলেন বা এড়িয়ে গেলেন, সেটাই এখন বড় প্রশ্ন। সো মিস্টার কামরুজ্জামান রতন, যে ইস্যুটা আমি আলোচনা তুলছিলাম, যে সশস্ত্র বাহিনী মনে করে যে, বা সরাসরি না বললেও তাদের কথাবার্তায় বিভিন্ন ফোরামে যেটা বোঝা গেছে, যে তারা মনে করে যে নির্বাচনটা যত বিলম্বিত হবে বাংলাদেশের নিরাপত্তার ঝুঁকি, স্বাধীনতা, সার্বভৌমত্বের ঝুঁকি তত বেশি থাকবে। এই বিষয়ে আপনার মতামত? আরেকটা ইস্যু, এই যে যেই আন্দোলন নিয়ে আমরা কথা বলছিলাম, এই আন্দোলন শুরু হয়েছিল কোটার বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, কিন্তু এখন আবার জুলাই আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হচ্ছেন, তাদেরকে কেন্দ্র করে তাদের জন্য কিছু কিছু কোটার কথা বলা হচ্ছে। এটি নিয়ে অনেকের মধ্যে আবার প্রশ্ন তুলছেন, তাহলে কোটা বিরোধী আন্দোলন করে আবার কেন কোটার প্রশ্ন আসবে, যেখানে মুক্তিযুদ্ধের কোটাই বাদ দেওয়ার আলোচনা হলো, এবং আমরা গোটা জাতি মোটামুটি সেখানেও একমত যে ঠিক আছে, এগুলো কোনো কোটাই থাকবে না, সেখানে আবার নতুন করে কোটা ব্যবস্থা প্রবর্তনের সিদ্ধান্ত কেন? তো সব মিলিয়ে একটু আমরা শেষের দিকেও চলে এসেছি, আমি আপনার কাছ থেকে একটু কিছু কথা বলেছি। ওদিকে আমি যদি
না যাই, কারণ আন্তর্জাতিকভাবে উনি একটা কিন্তু একটা ন্যারেটিভ, একটা বিশাল, এটা গুরুত্বপূর্ণ কিন্তু উনি বলেছেন নীল হেলমেটটা বাংলাদেশে ইলেকশন করবে। তারপরে বাংলাদেশ জামাতের দাবি। না, এটা আপনি বলেছেন, আমিও তো দু এক জায়গায় আমরা শুনেছি। উনি যতগুলো কথা বলেন, আমি জানি যতটুকু ভুল হতে পারে, পৃথিবীর অনেক গোয়েন্দা সংস্থার সাথে ওনার একটা একটা মনে হয় যে এখানে একটা করসপন্ডেন্ট হয় না। বিষয়টা হচ্ছে এই আমি বিষয়গুলো নিয়ে এটুকু বলি, গবেষণা উনি করি। কিন্তু না জেনে কথা বলেন না। তো উনি যতগুলো বাংলাদেশে নির্বাচন না হওয়ার জন্য যা যা এলিমেন্টসগুলো হতে পারে, একটা পারসেপশন উনি যা দিয়েছে, এটা কিন্তু আমলে রাখতে হবে আমাদের। এটা ব্যক্তিগতভাবে আমি ওনাকে অন্যভাবেও চিনি, ওনার অ্যাসোসিয়েটস যারা, ওরা আন্তর্জাতিকভাবে অনেক খবরাখবর রাখে, এটা আমার একদিক। সুতরাং ওনার কথাগুলোকে আমি গুরুত্ব দিতে চাই। এখন দেখেন, প্রথম যে ওই প্রসঙ্গে ওনাকে পেয়ে আমি অনেক কিছু কানে ওনার উত্তর দেবো না, আমি আপনার উত্তরগুলো দেবো। আপনার যেটা সুবিধা আচ্ছা, বিধান করুন। এই যে সারা বাংলাদেশে বিএনপি অপরাধ করেছে, অবশ্যই অপরাধ করেছে, না হলে 3,000 লোককে বহিষ্কার করতো না। তারেক রহমান বিদেশে মাটিতে অবস্থান, উনি প্রতিনিয়ত প্যারেশানির মধ্যে আছে, কাউকে উনি ছাড় দিচ্ছে না। এই 3 দিন আগে জাকারিয়া হোটেলে যুবদলের একটা ছেলে অপকর্ম করেছে। এখন দেখেন ওনার কাজ কি, উনি তো এখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নেই, বা উনি আইজিকে এখন তো ফোন করবেন না। তা আমি বলতে চাই, দল তাকে বহিষ্কার করলো, এই যুবদলের ওকে কেন আপনি আইনের আওতায় অ্যারেস্ট করে বিচারের ব্যবস্থা নেন না? এইখানে যদি তারেক রহমান সরকার দল যদি আবার তাকে রক্ষার জন্য করতো, সেখানে তারেক রহমান গ্রেফতার করলে যদি দল বিবৃতি দিত, আপনি একুজ করতে পারতেন। এখন আমি মনে করি আপনারা এটা নাটায়ের মধ্যে আপনার ছেড়ে দিয়েছেন যে বিএনপি আরও অপকর্ম করবে বা 10টা অপকর্ম করবে, 50টার তকমা লাগিয়ে। কারণ বিএনপি তো সবাই জানে বাংলাদেশে এখন বিএনপি কনফার্ম ক্ষমতায় আসবে, সব সময় তো একটা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে সবাই থাকে। এইটাও কিন্তু বিএনপি, এই যে সবাই যে আজকে ঐক্যমত বিএনপির বিরুদ্ধে, যে মানে অপকর্ম এবং যে প্রভাকাণ্ডটা চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপি আসলে তার চেয়েও খারাপ হবে, আমি মনে করি এটা পরিকল্পিত। সুতরাং এই পরিকল্পনার মধ্যে যারা বিএনপিকে ক্ষমতার বাইরে রাখতে চায়, বা আমি বলতে চাই না, ক্ষমতার বাইরে রাখার মালিক তো জনগণ, ইনশাআল্লাহ। জনগণকে আপনি অবারিত করে দেন, জনগণকে কনফিডেন্ট নিয়ে ভোট কেন্দ্রে যেতে দেন, এবং এটাকে রায় ঘোষণার মাধ্যমে সঠিক রায়ের প্রতিফলন বাংলাদেশের মানুষ হোক। এই জায়গায় জাতীয়তাবাদী দল ওই বিশ্বাসটা নিয়েই কিন্তু আমরা রাজনীতি করি। আমরা শেষ আপনাকে আরেকটা কথায় আমি আপনাকে বলি, যেই প্রত্যাশা নিয়ে আমরা এই বাংলাদেশ আমরা সূচনা করেছি, আন্দোলনকে, হাসিনাকে বিদায় করেছি, কোনো সুযোগে এই পাপিষ্ঠ হাসিনাকে এই বাংলাদেশে আবার তাকে দরকার। মানে বলতে হাসিনা ভালো ছিল, এই কথাটা কতটুকু ব্যর্থতা এবং কতটুকু নির্লজ্জ একটা উপাধি আমাদেরকে, রাজনীতিবিদদের, এই বর্তমান দলদেরকে, আমাদেরকে এটা শুনতে হচ্ছে, সহ্য করতে হচ্ছে। আমরা নিশ্চয়ই অপকর্ম ওই জায়গাটায় আমরা যাব না, এবং মনে করি সমস্ত আন্তর্জাতিক যতগুলো পরিমণ্ডলে যেই জায়গায় বাংলাদেশকে একটা স্বাধীনভাবে একটা নির্বাচিত সরকারকে, নির্বাচনী সরকারের মাধ্যমে বাংলাদেশটা উঁচু মানে চলে যাক, এবং বিশ্বের মানদণ্ডে একটা নির্বাচিত সরকার হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, এই ব্যাপারে আমাদের সবাই দেশপ্রেমিক মানুষগুলোকে এক থাকা উচিত। এটা হলো আমার মানে মূল কথা আর কি। তো সর্বোপরি আমরা মনে করি কি, এখন যে ভেদাভেদটা যে জায়গায় নিয়ে যাব, সর্বশেষ একটা গল্প বলি। এই গল্প আপনি বলতে পারেন। আচ্ছা, এক বন্য হাতি ছিল, বন্য হাতির যন্ত্রণা সবাই অতিষ্ঠ, তো সবাই এটাকে মানে বধ করার জন্য বিভিন্ন দিক থেকে কিন্তু প্রচেষ্টাটা করেছে। তো ওই বন্য হাতির গলায় একটা ধরনের লাল গামছা ছিল, তো অনেকেই কিন্তু এটা এক জায়গায় পেয়েছে, একদিন ওটাকে ঠিকই বধ করলো। তো ওই বধ করার পরে তখন একটা সবাই মিলে একটা প্ল্যান করলো, বা সবাই বলতে শুরু করলো, এই আমি প্রথম হাতিটাকে এইভাবে কাবু করেছি, না সে বললো যে আমি এইভাবে পায়ের দিক থেকে কাবু করেছি, মানে বিভিন্নভাবে বধ করার সফলতাটা তারা নিতে চাইলো। তো মোট কথা হলো হাতিটা বধ হয়েছে, এটা হলো আমি প্রথম স্যাটিসফ্যাকশনটা হলো। কিন্তু এর মধ্যে একজন আসছিল কি, তার ওরকম সম্পৃক্ততা ছিল না, আমি কাউকে কিন্তু ইন্ডিকেট করে বলতেছি না, কিন্তু সে কি করলো, যতটুক না ওই বধ করার জন্য সে সচেষ্ট ছিল, বা তার ওইখানে কোনো পারফরমেন্স ছিল না, ওই যে হাতির গলায় একটা গামছা ছিল, সে করলো কি, এক ফাঁকে ওই গামছাটা নিয়ে সে এইভাবে সবার সাথে নাড়াতে থাকলো। কি বাবা, তোমাকে তো ওইভাবে দেখি নাই, কেন? হাতির গলার সুরের যে গামছাটা, লাল গামছা, এটা দেখো আমার হাতে, তার মানে আমি ছিলাম না। এখন হলো কি জানেন, এই বন্য হাতিটা হাসিনা বধ হয়েছে। এখন আমরা গামছা কার হাতে, আমি স্বপ্ন দেখেছিলাম, আমি সব করেছি, এই আমিত্ব থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তারপরে কি কারণ আমরা হাসিনাকে বিদায় করলাম, আরেকটা নবজাতক ফেসিস্ট তৈরি হোক, এই ব্যাপারে কোনোভাবেই যেন আপনার জায়গা থেকে আপনি, জিল্লুর আপনার জায়গা থেকে আপনি বাংলাদেশে আরেকটা এই ধরনের কোনো অপশক্তির বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে আমাকে আপনাকে আবার যেন
সংগ্রামের কাফেলায় অংশগ্রহণ করতে না হয়, সেই জন্য সবাই ঐক্যমত হন, এবং এইটাই মনে করি আমাদের আসল পথ। এই পথেই সবাইকে হাঁটা আমার উচিত। আপনার কাছে একটা প্রশ্ন ছিল কোটা সংক্রান্ত বিষয়ে। কোটার সংক্রান্ত যেটা, কোটা তো এটা তো 2018 সালে একটা আমরা সফল একটা নূরের নেতৃত্বে যেটা হয়েছিল আমরা দেখেছি। তো এই যে দেখেন নন ইস্যুকে ইস্যু করে হাসিনার পতন হবে একটা উসিলা ছিল। সে যদি ওই যে 5% যে কোটাটাকে সে যে বাদ দিয়ে আবার 5% আনলো, এইটা না আনলে তো হাসিনার পতনই হতো না। ওই যে আমি মনে করি আদালতের মাধ্যমে, হ্যাঁ, আদালতের মাধ্যমে, আদালতের ঘাড়ে তো বন্দুক রেখে দিয়ে এই সরকার তো সবই করেছে। আদালত ছিল না, এটা হুকুমের ওরা মানে গোলাম ছিল, সেবাদাস ছিল। সুতরাং আমি মনে করি কোটা যারা আত্মহুতি দিয়েছে, আমি মনে করি তাদেরকে অবশ্যই তাদেরকে মূল্যায়ন করে জাতি গঠনে, এবং তার যে যারা মানে আহত তাদেরকে অবশ্যই একটা যে কোনো সাংবিধানিক কাঠামোর মধ্যেই আগামী দিনে এই যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা সারা জীবনের জন্য পঙ্গু হয়েছে, তাদেরকে যে কোনো সাংবিধানিক মানে এমন একটা না, কেউ মনে করেন যে যতটা সম্ভব আর্থিক সহায়তা, চিকিৎসা, পরিবারকে সহায়তা সেটা করা, কিন্তু তাদের চাকরিতে সুযোগ সুবিধা দেয়া সেটা নিয়ে অনেকের প্রশ্ন। তাহলে তো আগে সমস্যা কি ছিল সেটা নিয়ে আমি সেই বিষয়ে আপনার মতামত। কেন আমরা কি এই 71-এর মুক্তিযোদ্ধাদের আমরা ভাতা দিয়ে যাচ্ছি না? তাদেরকে মোট কথা তাদের জন্য করতে হবে। ভাতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে চাকরির ক্ষেত্রে, চাকরি পাওয়া, তারা যদি সক্ষম হয়, তারা যদি যোগ্য হয়, আমি মনে করি তাদের একটা মিনিমাম একটা প্রায়োরিটি থাকা উচিত। একটা সত্যিকার অর্থে আমি ক্ষতিগ্রস্ত, এটা যদি আসলে তারা যদি প্র্যাকটিক্যালি তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, আমি মনে করি তাদেরকে অ্যাকোমোডেট করা উচিত। সো শেষ প্রশ্ন, যে আপনি কবে নির্বাচন দেখেন? আপনারা তো ফেব্রুয়ারিতে দেখছেন, কিন্তু ইতিমধ্যে অনেক রকমের প্রশ্ন এসছে অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো থেকে, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, ন্যাশনাল চার্টার যেটা হবে সেটার একটা অগ্রগতি দেখতে হবে, গণপরিষদের নির্বাচন আগে হতে হবে, স্থানীয় সরকারের নির্বাচন আগে হতে হবে, রেফারেন্ডাম করা যেতে পারে। সো এত কিছুকে সামাল দিয়ে, এবং যারা এই দাবি তুলছেন তারা সবাই আপনাদের সঙ্গেই ছিলেন বা তাদের সঙ্গে আপনারা ছিলেন, আমি যেভাবেই বলি না কেন, আপনারা কি আশা করছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে? এবং এখন পর্যন্ত যখন পর্যন্ত সরকারের দিক থেকে 14ই জুনের পর থেকে 13 তারিখে লন্ডনে বৈঠক হয়েছে, 14 তারিখে এখন পর্যন্ত তেমন কোনো কথা বলা হয়নি। ইলেকশন কমিশন বলেছে, চিফ ইলেকশন কমিশনার, যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল যে কোনো সময়ের জন্য তারা প্রস্তুত, এবং সরকারের দিক থেকে তাদেরকে কোনো কিছু এখনো বলা হয়নি, সময় নিয়ে কিছু বলা হয়নি, মানে সবুজ সংকেত দেওয়া হয়নি। হ্যাঁ, সবুজ সংকেত দেওয়া হয়নি। সো আমি আশা করব, কিন্তু বাস্তবতার প্রত্যাশায় রূপ দেবেন বর্তমানে যিনি দায়িত্বে আছেন। আমি তো প্রথমে বলেছি উনি 30শে জুনের বাইরে উনি যাবেন না, ডক্টর ইউনূস। এটা আমার পার্সোনাল বিশ্বাস থেকে আমি বলছি। তো এখন নিশ্চয়ই লন্ডনে বৈঠকে দুইজন তো কথা বলেছে, ওইটা তো আমি অনুমান নির্ভর কথা বললে ওইটাকে হালকা করা হবে। তা আমি মনে করি ওইখানে নিশ্চয়ই দুইজন দায়িত্বশীল, একজন রাষ্ট্রের আর একজন দলের, এবং যিনি দলের আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন, উনি আগামীতে অবশ্যই বাংলাদেশে আমরা আশাই করব উনি বাংলাদেশের নেক্সট দায়িত্ব নেবে। এবং একটা জায়গায় আমি গর্ববোধ করি, তারেক রহমানকে আমরা যেভাবে মেলাইন করে বাংলাদেশে ওনাকে তো আমরা কীভাবে চিত্রায়িত করেছি, আমার তারেক রহমানকে যেভাবে সম্মান উনি দিয়েছেন, এবং তারেক রহমান এই সম্মানটাকে ধারণ করে ডক্টর ইউনূস সাহেবের সাথে যে কথা হয়েছে, আমি মনে করি ওর পরে তারেক রহমান এই যে আমরা যারা টকশোতে কথা বলি, কর্মশালা উনি বলেছেন যে এখন থেকে কখনোই এই সরকারকে হোস্টাইল করে বা এমন কোনো কথা বলা যায় না চ্যালেঞ্জিং এবং অসম্মানের জায়গায় তাদেরকে রেখে আপনারা কেউ কোনো কথা বলবেন না। তো এটাতে আমি আশাবাদ যে নিশ্চয়ই জাতি একটা ভালো কিছু দেখবে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, দেখুন, গণতন্ত্র মানে প্লুরাল স্পেস, অ্যাকোমোডেশনের কথা বলে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলে। আর যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন নিশ্চিত করা যায় সেটি জাতির জন্যে, দলের জন্যে, ব্যক্তির জন্যে, সবার জন্যই মঙ্গলজনক। সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। আমি কোটার প্রসঙ্গটাও আপনার মতামত। এখন ধরুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু কোইন্সিডেন্টালি আপনার আবু সাঈদ এবং মুগ্ধ দুজনেই আমার ছাত্র, কারণ এই দুই প্রতিষ্ঠানে আমি এক জায়গায় প্রো ভাইস চ্যান্সেলর ছিলাম, এক জায়গায় ভাইস চ্যান্সেলর ছিলাম, এবং আমার মেয়াদকালেই আপনার আবু সাঈদ ভর্তি হয়েছে এবং আমি প্রথম শোকবাণী প্রদান করেছিলাম, এবং সেই সময়ে ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবু সাঈদের যে মহাপ্রয়াণ সেটি নিয়ে আমি উচ্চকিত ছিলাম। তো সেই কারণে আমি মনে করি পৃথিবীর বিভিন্ন দেশে, আমেরিকাতে যেমন ভেটারেন প্রেফারেন্স আছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লেস্টেতে ভেটারেনদের প্রতি অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী প্রণোদনা আছে।
তো আমাদের এখানেও প্রেফারেন্স দেওয়াটা আমি মনে করি জরুরি, কারণ অগন্তি মানুষ তো নয়, নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা বেঁচে আছেন, অঙ্গহানি হয়েছে, চোখের ক্ষতি হয়েছে, নানানভাবে নিপীড়িত হয়েছেন, এটা একটা সসীম সংখ্যা, অসীম সংখ্যা নয়। সুতরাং সেটি আমার মনে হয় করা উচিত। আপনি কবে নির্বাচন দেখেন? আমি আপনার বাদও দেখেন কিনা? আমার কাছে বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ বা আছে। যতদূর চোখ যায়, জাতীয় কতদূর চোখ যায়। আন্তর্জাতিক বিভিন্ন মানে কারণে নির্বাচন তো কখনো না কখনো হবে, 1 বছর, 2 বছর, 5 বছর, এখনো 10 আমি বছর। মনে করি উই আর চেজিং দ্য চিমেরা, অর্থাৎ মরীচিকার পেছনে ছুটছি। এখন আপনি মনে করেন আপনি কি দেশের সবচেয়ে বড় দল বিএনপির যে ক্রিয়াকর্ম, বিশ্বাস, তৎপরতা, আপনি মনে করেন যে মানে তারা রাইট ট্র্যাকে আছে? বা তারা যে স্বপ্ন, তাদের তো স্বপ্ন, তারা এখন মনে করছে যে তারা প্রায় ক্ষমতায়, নির্বাচন হলো Definitely, সাধারণভাবে ধরে নেওয়া যায় আমি বলছি বাংলাদেশের সাধারণভাবে সবচেয়ে তারা বড় ক্ষমতায় আসবে। সক্রিয় কিন্তু আমি রাজনৈতিক বলছি দল যে হিসেবে তারা সেটা প্রত্যাশা আমি সেটাই বলছি যে তাদের স্বপ্ন প্রত্যাশা যেটা, যে তারা ক্ষমতায় যাচ্ছে, সেই ক্ষমতায় যাওয়ার যে স্বপ্ন বা প্রত্যাশা, সেই জায়গায় তারা কি রাইট ট্র্যাকে আছে কিনা আপনি মনে করছেন কিনা? যেহেতু আপনি বলছেন নির্বাচনটা মানে আমরা এখনো মরীচিকার পেছনে ছুটছি এবং আপনি সেই অর্থে নির্বাচন দেখছেন না, সো বড় দল হিসেবে তারাই একমাত্র ক্রিয়াশীল, গণতন্ত্রের উত্তরণের জন্য তাদেরই সবচেয়ে বড় ভূমিকা এখনো রাখতে হবে, সেখানে তারা রাইট ট্র্যাক আছে কিনা? দেখুন, ইতিহাস আমার বলবে মনে হয়, আমি যে বিশ্বাস করি তারা রাইট ট্র্যাকে ছিলেন কি ছিলেন না সেটা সময়ের ব্যাপার, কিন্তু সবাই কিন্তু বেনিফিট অফ ডাউটটা তাদেরকে দেবে, এই জন্যে যে তাদের দিক থেকে তারা সর্বাত্মক সহযোগিতা করবার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জুন পর্যন্ত তারা ডেফিনেটলি সেটাতে বিশ্বস্ত থাকবেন, সেই আশাবাদ কিন্তু তাদের পক্ষ থেকে আছে। ফেব্রুয়ারি, তারপরে আপনার এপ্রিল, এবং ব্যক্তিগতভাবে রতন ভাইয়ের পক্ষ থেকে জুন পর্যন্ত তিনি না, সেই আমি ব্যক্তিগতভাবে না, এটা তো ডক্টর ইউনূস যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন, না আপনি অনার করতে রাজি আছেন, জি, জি। মানে সেই বিষয়টাই, মানে মোট কথা তাদের দিক থেকে তারা যতটা পরিমাণে ছাড় দেওয়া যায় দিতে প্রস্তুত, তবুও কেন জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে। ডক্টর ইউনূস সাহেব যেহেতু পরবর্তী উনি আবার এপ্রিলে বলেছেন, আমি ওইটাকে আমি ইয়ে করতে চাই, অ্যাকোমোডেট করেছেন। বাট উনি যেটা বোঝা যাচ্ছে যে নির্বাচন আসলে খুব একটা দেখছেন না। ওনার কথার প্রেক্ষিতে আপনার কোনো প্রতিক্রিয়া আছে ওনার কিনা তো সেটা শুনে অনুমান নির্ভর, আমি আগেই বলেছি ওনার বিভিন্ন পৃথিবীর গোয়েন্দা সংস্থার সাথে ওনার সংস্পর্শ। আমি বাংলাদেশের মানুষ, আমি সাধারণ নাগরিক, আমি ভোটটা দিতে যাবো, 17 বছর যত আমি পারি না, ওইটাই আমার কাছে সবচেয়ে বড় মূলধন। এই মূলধনটাকে আমি মানে আঁকড়া দিতে থাকতে চাই। বা এমনও তো হতে পারে, মানে অনেকের মধ্যে এরকম ভাবনা যে 17 বছর দিতে পারি না, আরো 2-4 বছর গেলে কি অসুবিধা, দেখি। না, তাহলে তো এটা ষড়যন্ত্র হবে, তাহলে তো ডক্টর ইউনূস সাহেবের কথাটা থাকবে না। তো ইউনূস সাহেব তো সমাজের বা রাষ্ট্রের তো মানে অন্য কোনো ব্যক্তি না, ডক্টর ইউনূস, যার বিশ্ব পরিমণ্ডলে তার কথার বাইরে যাব আমরা, এটা চিন্তাই করতে পারি না। আমি ওনার কথাটা বিশ্বাস করতে চাই, আশ্বস্ত হতে চাই। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার কামরুজ্জামান রতন, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে বাংলাদেশ, কেউ কারো উপরে বিশ্বাস রাখতে চেয়েছেন, কতটা অন্তর থেকে কতটা প্রকাশ্যে সেটা আমরা বলতে পারবো না। কেউ বলছেন যে বাংলাদেশ ছুটছে এক মরীচিকার পেছনে। দেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন যত বিলম্বিত হবে দেশের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব তত বিঘ্নিত হবার বা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে অনেকেই মনে করছেন যে এরকম একজন গ্লোবাল আইকন যা বলছেন তাকে অশ্রদ্ধা করা বা তার যে চাওয়া তাকে অসম্মান করবার কোনো সুযোগ নেই। কাজেই তিনি যেভাবে চাইবেন বা যতটুকু সময় তিনি চাইছেন সেটুকু সময় তাকে দেওয়া উচিত। সব মিলিয়ে এটা মোটামুটিভাবে নিশ্চিত যে যে যত কথাই বলুন না কেন, যেভাবেই বলুন না কেন, নির্বাচন হতেও পারে, আগে নাও হতে পারে, কিন্তু নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এবং এই যে বলা যাচ্ছে না 11 মাস পরেও, এটাই আসলে বড় একটা সংশয়ের কারণ এবং সন্দেহের কারণ। জুলাই আগস্ট আন্দোলনের একক কৃতিত্ব বাংলাদেশে বড় দল হিসেবে বিএনপি দাবি করতে পারত, বিএনপি ত্যাগও সবচেয়ে বেশি করেছে, তারা দাবি করেনি। অন্য কেউ দাবি করলে সেটাও আসলে গ্রহণযোগ্য নয়। বাংলাদেশে এই আন্দোলনটি কোনো প্রি প্ল্যান্ড আন্দোলন নয়, এর কোনো মাস্টার মাইন্ড ছিল না, এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। যারা দাবি করছেন মাস্টার মাইন্ড ছিল, যারা দাবি করছেন যে তারাই সব কিছু করেছেন বা তারা দাবি করছেন এই স্বপ্ন ছিল এই আন্দোলনের বা ইভেন শেখ হাসিনার পতনের, সেটাও তারা বলতে পারেন না। কারণ মাত্র কয়েকদিন আগ পর্যন্তই তাদের দাবি, তারা নিজেরাও বহুবার বলেছেন যে আমাদের আন্দোলন শুধুমাত্র
কোটার বিরুদ্ধে। কাজেই এই বিষয়ে সতর্ক থাকা দরকার। বাংলাদেশকে ঘিরে নানা ষড়যন্ত্র রয়েছে, সেটা আঞ্চলিক, বৈশ্বিক, সেখানে কি হবে না হবে বলা যায় না। তবে বাংলাদেশের ভেতরে ভেতরে থাকা কোনো কোনো রাজনৈতিক দল থেকে যেসব দাবি দাওয়া তোলা হচ্ছে তাতে পরিস্থিতিটাকে আসলে জটিল করবার একটা চেষ্টা আছে, এবং সেখানটাতে আসলে গোটা জাতির ঐক্যবদ্ধ থাকা দরকার, বিশেষ করে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক এবং প্রতিষ্ঠানগুলোর যারা ম্যাটার করেন তাদের আসলে ঐক্যবদ্ধ থাকা দরকার। কোটার প্রশ্নে বাংলাদেশে আসলে কোটা বিরোধী একটা সচেতনতা বা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হচ্ছে, এখানে কোনো বৈষম্য থাকবে না। নিঃসন্দেহে যারা বিভিন্ন সময়ে দেশের জন্য জীবন দিয়েছেন, ত্যাগ করেছেন ৭১ থেকে এমনকি ৯০ সালেও আন্দোলনে, বা তার আগের ৯ বছরে, কিংবা এই জুলাই আগস্ট বা গত ১৫ বছরে, প্রত্যেকের জন্য, সেটা যদি দেশের জন্য হয়ে থাকে, গণতন্ত্রের জন্য হয়ে থাকে, রাষ্ট্র তাদেরকে নানা রকমের সহায়তা দিতে পারে। সবচেয়ে ভালো হচ্ছে যে অন্য কাউকে বঞ্চিত না করে যে সহায়তা দেওয়া যায়, অর্থাৎ যত রকম সম্ভব আর্থিক সহায়তা যদি দেওয়া যায় তাতে কারো আপত্তি থাকবার কথা নয়। কিন্তু কোনো একটা কারণে যদি অন্যকে বঞ্চিত করবার প্রশ্ন আসে, সেখানেই ওই বৈষম্যের প্রশ্নটা আসবে, এবং বাংলাদেশের স্বাধীনতার মূল যে অঙ্গীকার তার মধ্যে কিন্তু বৈষম্য বিরোধী রাষ্ট্র প্রতিষ্ঠা কিন্তু প্রধান অঙ্গীকারের একটি বিষয় ছিল। আমরা আশা করব যে আমাদের নীতি নির্ধারকরা বিষয়গুলো ভেবে দেখবেন। আমরা সাধারণ নাগরিক, একই সঙ্গে ক্রিয়াশীল বড় বড় রাজনৈতিক দলগুলোরও মুখ্য ভূমিকা আছে, এবং রাজনৈতিক দলগুলো চায় তারা ভালো করুক, কিন্তু অনেক সময় তারা না বুঝেও ভুল করে, এবং সেই ভুলের খেসারত কিন্তু তারাই দেন না, গোটা দেশকেও জাতিকেও দিতে হয়। এটাও যেন রাজনৈতিক নেতৃত্ব মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।